সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় নাটকীয়তার শপথ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন মোজাম্মেল হোসেন মঞ্জু সিনিয়র সাংবাদিক এবং অধ্যাপক অপু উকিল সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা, হট্টগোল। একটি মহল ভুল বুঝাচ্ছে, অভিযোগ মেয়রের। স্বল্প খরচে উন্নয়নের উপায় খুঁজতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন। কৃষি জমি ও জলাধার নষ্ট না করার তাগিদ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ গুরুত্ব। প্রথম সংবাদ সম্মেলনে উত্তরের নবনির্বাচিত মেয়র। আধুনিকায়নে কাজ হবে 3 ধাপে। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং 7ই মার্চ শপথ নিতে আগ্রহী গণফোরামের 2 নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম নাটকীয়তার শপথ। আপনারা জানেন যে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যে 8 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা শপথ নেবেন না, তেমনটাই সিদ্ধান্ত ছিল। কিন্তু গণফোরাম থেকে যে 2 জন, মোকাব্বির খান তিনি গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নির্বাচন করেছেন, আরেকজন গণফোরাম নেতা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নির্বাচন করেছেন। তো তারা 2 জন শপথ নিতে পারেন, শপথ নিতে ইচ্ছুক, এরকম আলোচনা বেশ কয়েকদিন ধরে চলছিল। সবশেষ আজকে যে সিদ্ধান্তটি এসেছে, তারা 2 জনই শপথ নিতে আগ্রহী এবং শপথ নেওয়ার জন্য আগামী 7ই মার্চ তারা শপথ নিতে চান। সেদিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তারা চিঠি দিয়েছেন। তো নানা নাটকীয়তার ধাপ পেরিয়ে 8 জনের মধ্যে 2 জন সংসদ সদস্য শপথ নিতে যাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বেশ রুমিন ফারহানা, আপনাকে যদি যে আলোচনা শুরু করি সেটি হচ্ছে যে এটাই তো ছিল বিষয়, যখন 8 জন নির্বাচিত হয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে, তাদের মধ্যে আপনাদের বিএনপির 6 জন ছিলেন, 2 জন ছিলেন গণফোরামের। এদের মধ্যে একজন যিনি গণফোরামে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আরেকজন ধানের শীষ নিয়ে। তো তারা শপথ নিতে যাচ্ছেন। এর মাঝখানে আমরা নানান ধরনের বক্তব্য, তো পাল্টা বক্তব্য এসেছে শপথ নেওয়া না নেওয়া নিয়ে। নির্বাচনের পরে জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির মধ্যে আমরা এক ধরনের টানাপোড়েন দেখছিলাম, বিভিন্ন জায়গা থেকে বলছিল। তো এই যে বিএনপির সংসদ সদস্যরা এখন পর্যন্ত সিদ্ধান্ত শপথ নিচ্ছেন না, গণফোরামের 2 জন নিচ্ছেন, সেই টানাপোড়েনটা কি আরেকটু বাড়লো? আপনাকে ধন্যবাদ। আমি সেটা মনে করি না। আপনারা যদি লক্ষ্য করেন, শুরু থেকেই কিন্তু ঐক্যফ্রন্ট এবং বিএনপি একই সুরে কথা বলেছে, অর্থাৎ যে নির্বাচনটি 29শে ডিসেম্বর হয়ে গেছে কোনো নির্বাচন হয়নি এবং এটা একেবারেই প্রহসনের নির্বাচন। যেহেতু প্রশাসন ভোট দিয়েছে 29 তারিখ রাতে, সেহেতু এটাকে আমি আসলে 29শে ডিসেম্বরের নির্বাচনই বলি এবং সর্বত্র সেটাই বলে এসেছি। তো 29শে ডিসেম্বরের যে নির্বাচনটি হয়েছে বাংলাদেশ, সেটি আসলে সে কোনো নির্বাচন হয়নি। এবং কিছুদিন আগেও গণফোরামের যিনি প্রধান এবং ঐক্যফ্রন্টের যিনি প্রধান ব্যক্তি ডক্টর কামাল হোসেন, ওনার সঙ্গে একটি অনুষ্ঠানে আলাপের সুযোগ হয়েছিল। উনি ছিলেন, সেই বক্তব্য শুনবার সুযোগও আমাদের হয়েছিল। সেখানে উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে যেহেতু কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি, সেহেতু আমরা একটি নতুন নির্বাচনের দাবি করছি, কারণ কোনো নির্বাচন আসলে হয়নি। উনি খুব স্পষ্ট করেছেন বিষয়টি। সুতরাং এখন গণফোরামের 2 জন যদি শপথ নেবার কথা চিন্তা করেন, তাহলে সেটি একেবারেই বিচ্ছিন্ন এবং তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত চিন্তা থেকে তারা করছেন। এখানে গণফোরাম কিংবা ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির ন্যূনতম কোনো সমর্থনের প্রশ্ন নেই। এবং আপনি যদি দেখেন যে যখন স্ক্রলে এই নিউজটি যাচ্ছিল একেবারে ব্রেকিং নিউজ হিসেবে, যে 2 জন প্রার্থী তারা গণফোরাম থেকে শপথ নেবেন বলে ঠিক করেছেন এবং ঐতিহাসিক 7ই মার্চকে তারা বেছে নিয়েছেন শপথ নেবার জন্য, এবং অলরেডি তারা স্পিকারকে বিষয়টি জানিয়েছেন। এবং স্পিকার যদিও বলেছেন যে উনি যেহেতু ঢাকায় নেই, উনি বিষয়টি জানেন না, ফিরে এসে উনি দেখবেন। তখন কিন্তু খুব স্পষ্ট করেছে গণফোরামের যিনি মানে সাধারণ সম্পাদক, উনি মোসাম্মদ হোসেন মন্টু সাহেব, উনি খুব স্পষ্টই বলেছেন যে এটা জনগণের সঙ্গে প্রতারণা।
কথাটা কিন্তু আপনি আবার লক্ষ্য করুন, জনগণের সঙ্গে প্রতারণা, তারা যে শুধু ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা করছেন, তারা যে শুধু 20 দলীয় জোট বা বিএনপির সঙ্গে প্রতারণা করছেন, বিষয়টি তেমন নয়। আবার এই ক্ষেত্রে পুরো ডক্টর কামাল হোসেন জনগণের বলেছেন সঙ্গে যে প্রতারণা। মোস্তফা মহসিন মন্টুর যে বক্তব্য, এই ডক্টর কামাল হোসেন বলেছেন এটি মোস্তফা মহসিন মন্টুর ব্যক্তিগত মতামত, এবং ডক্টর আজকে এই সিদ্ধান্তটা আসার আগে আগে ডক্টর কামাল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন যে এটি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে দুজন শপথ নেবেন কিনা। তো এখন যেহেতু তারিখ চেয়ে তারা চিঠি দিয়েছেন, তার মানে আমরা ধরে নিতে পারি হয়তো দলীয় ফোরামে সিদ্ধান্ত হয়েছে তাদের। আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি, যেহেতু উনি একজন দায়িত্বশীল পদে আছেন মোস্তফা মহসিন মন্টু, ওনার কথাটি যদি আমরা ধরি, আমরা দেখব যে এটি আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে, এবং তাদের ব্যাপারে যেটা আরো সাংঘাতিক কথা বলা হয়েছে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনি জানেন যে দুজন মানে যারা দুজন ব্যক্তি শপথ নেওয়ার কথা বলছেন, তাদের একজন গণফোরামের প্রতীকে নির্বাচন করেছেন উদীয়মান সূর্য, আরেকজন ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। সুতরাং ধানের শীষ প্রতীকে যিনি নির্বাচন করেছেন, বিএনপি যদি তার পক্ষ থেকে স্পিকারকে জানায় যেটা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে করা হচ্ছে, এবং একইভাবে যদি গণফোরাম থেকেও একই রকম কথা আসে, তখন আমাদের যে একেবারে লেটেস্ট যে ডিসিশন লতিফ সিদ্দিকীর বিষয়টা আপনারা সবাই জানেন, তাদের কিন্তু সংসদ সদস্য পদ থাকবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সুতরাং এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে দুজন বিচ্ছিন্নভাবে তাদের সিদ্ধান্ত তারা নিতেই পারেন। দেখুন, সংসদে যে কোনো উপায়ে যাবার বাংলাদেশে একটা চল তৈরি হয়েছে, যেটাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব চমৎকার বলেছেন যে some form of democracy is better than no democracy, some form of election is better than no election. So in a way, একরকম ভাবে উনি বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র বলতে যা বোঝায় সেটি নেই, যে কোনো ভাবে একরকমের জোড়া তালি দিয়ে চলছে গণতন্ত্র ব্যবস্থা। আরেকটা ভাবে উনি একই সঙ্গে এটাও স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশে আসলে ইলেকশন বলতেও কিছু হচ্ছে না, এবং যেহেতু গণতন্ত্রের একেবারে মূল মানে ফার্স্ট স্টেপটা, প্রথম ধাপটা যদি ধরা হয় সেটা তো নির্বাচন, বাংলাদেশ থেকে নির্বাচনের পুরো বিষয়টি উঠে গেছে। যেমন 29শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পরপর যদি আপনি এই দুদিন আগে 28শে ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়ে গেল সিটি কর্পোরেশন, সেটার দিকে তাকান, সেখানে আমরা দেখেছি যে প্রতিটা কেন্দ্র, যে গণমাধ্যমে যে কটি ছবি এসছে, কেন্দ্রগুলো ফাঁকা, এবং এই বিষয়ে সিইসি খুব স্পষ্টই বলেছেন যে প্রার্থী এবং দল তাদের দায়িত্ব হচ্ছে ভোটার আনা, এখানে নির্বাচন কমিশনের আসলে সে অর্থে কিছু করার নেই। একই সঙ্গে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে বাধ্য হয়েছেন যে 5টি বা 4টি কারণে আসলে ভোটাররা আসেনি। তিনি বৃষ্টিকে দায়ী করেছেন, বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করাকে দায়ী করেছেন, তিনি এরকম আরো বিভিন্ন বিষয় নিয়ে এসছেন সামনে যে এই কারণে ভোটার সেভাবে টার্ন আউট সেরকম হয়নি। আমরা দেখেছি যে বড় দলগুলো বলতে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, 20 দলীয় জোটের যে অন্য দলগুলো আছে, শরিক দলগুলো, তারা কেউ নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল জোট আছে তারা কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, এবং জাতীয় পার্টি এখন যারা বিরোধী দল এতদিন গৃহপালিত ছিলেন, এখন একটা অদ্ভুত অবস্থায় তারা গেছেন সংসদে, যদিও তাদের আমি জানি না বিরোধী দল বলে আসলে দেশবাসী মনে করেন কিনা বা আপনারাও মিডিয়াও মনে করেন কিনা জানি না। তো তাদের যিনি প্রার্থী ছিলেন শাফিন আহমেদ, তিনি খুব নির্বাচনের দিনই বেশ কিছু কথা উনি বলেছেন। উনি বলেছেন যে আমি কেন্দ্রে ঘুরে ঘুরেও কোনো কেন্দ্রে একটি ভোটারও দেখতে পাইনি, এবং তিনি বলেছেন যে অদ্ভুত ব্যাপার যে মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা ওনারই কথা, যে এমন একরকম নির্বাচনের চল বাংলাদেশে শুরু হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে যে নির্বাচনটি হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচনটি হয় পুলিশ প্রশাসন এবং ক্যাডার বাহিনী দিয়ে, নির্বাচনটি এমন হয় যেখানে ভোটার তার কোনো সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা খুঁজে পায় না। অর্থাৎ এক ধরনের যে উৎসব মুখর পরিবেশে, বাংলাদেশের ইতিহাস যেটা বলে যে উৎসব মুখর আনন্দ মুখর পরিবেশে যে ভোট হতো, সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে অনেকখানি সরে গেছে। এখন ভোট মানে এক ধরনের তামাশার মতন পরিণত হয়েছে, একটা ছুটির দিন পায় মানুষ, ঘরে রিল্যাক্স করে, কারণ সে ধরেই নেয় যে তার ভোটটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, তার ভোটটা আসলে কোনো ডিফারেন্স মেক করতে পারবে না, এবং সে কেন্দ্রে গিয়ে আদৌ ভোট দিতে পারবে কিনা সেটাও তার জন্য একটা বড় প্রশ্ন। হয়তো দেখা যাচ্ছে যে ভোট আগেই হয়ে গেছে। আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনে মজার বিষয় যেটা হয়েছে, যখন দেখা গেছে কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা, এমনকি আমি আওয়ামীপন্থী কিছু সাংবাদিকের ফেসবুক আইডিতেও দেখেছি তারা যে ছবিগুলো ছাপিয়ে মানে দিয়েছেন তাদের ফেসবুকে, সেখানে খুব স্পষ্ট দেখা গেছে যে হয়তো দুটো কুকুর জড়াজড়ি করে শুয়ে আছে, পুরো কেন্দ্র ফাঁকা, একেবারেই ফাঁকা, এবং তারা দেখা গেছে ফেসবুকে এটাও লিখেছেন যে আমরা ভোটারের অপেক্ষায় আছি। আমি শুধু একটা কথা বলি, সেখানে খুব ডেঞ্জারাস বিষয় হচ্ছে যে লাইন সাজিয়ে রাখা হয়েছে ভোটারের, এবং এটাও গণমাধ্যমে এসছে, বাংলা ট্রিবিউনে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে লাইন সাজিয়ে ভোটার সাজানো হয়েছে, সাজানো সাংবাদিক তাদের ইন্টারভিউ নিয়েছেন যে আপনারা ভোটার হিসেবে কেমন ফিল করছেন, ভোট দিয়েছেন কি দেননি, এ ধরনের কথাবার্তা চলছে, এবং মুহূর্তের মধ্যে দেখা গেছে যে
আবার যখন ক্যামেরা সরে গেছে তারা এই আলোচনা আপনার কাছে আসবো, তবে আগে যে প্রশ্নটি করেছিলাম আপনাকে যে আপনি কোনো টানাপোড়েন দেখছেন না এই দুজনের শপথে। একেবারেই না। জি ধন্যবাদ আপনাকে। অধ্যাপক অপু উকিল আপনার কাছে আসি, এই প্রশ্নটা দিয়ে যদি শুরু করি যে তিনি কোনো টানাপোড়েন দেখছেন না, আরেকটি কথা তিনি বলেছেন সেটি হচ্ছে যে জোড়াতালি দিয়ে চলছে গণতন্ত্র। তিনি তো ধান বানতে শিবের গীত গাইলেন, আপনি তাকে জিজ্ঞেস করেছেন কি? আর সে কিন্তু ওই আলোচনায় কি ছিল? আলোচনায় চলে গেছে 28শে ফেব্রুয়ারি। ওটা আপনি পরের অপশনে পরের রাউন্ডে ওই আলোচনাটা করতে পারতেন। তার মানে কি সে ওখানে চলে গেল কেন? শিবের গীত গাইতে গেল ধান না বেনে। তার কারণটা হচ্ছে রুমিন ফারহানার বলার কিছু নাই, বলার কিছু নাই। এই কারণে আপনি যতই বলেন টকশোতে এই দুইজন পার্লামেন্ট মেম্বার ওনারা শপথ নেবেন, মানে নির্বাচিত হয়েছেন, এটা নাটকীয়। এটা কিন্তু নাটকীয় না, এটা নির্ধারিত। জনগণ তাকে তাই বলেছে। জনগণের কাছে এই কিন্তু দুইজন, আপা আমরা দেখেছি নানান এই যে আজকে সিদ্ধান্তটা এলো, এর আগে পর্যন্ত বিভিন্ন ধরনের কথা এসেছে, এটা নাটক না। এর বিএনপি লাইফ সাপোর্টে আছে, লাইফ সাপোর্ট থেকে তার জবান নেই, কথা বলতে পারছে না বিএনপি। এখন তাদের কি নির্দেশনা দিবে সেটা বলার মতো তার আর কোনো অবকাশ নাই। ঐক্যফ্রন্ট তাদের কিছু বলবার নাই, হ্যাঁ, সেখান থেকে এটা নাটক করছে না, তাদের কিছু করবার নাই, বলবার নাই। এই দুজন সংসদ সদস্য সুলতান মাহমুদ মনসুর কি বলেছেন? বলেছেন যে আমার জনগণের কাছে দায়বদ্ধতা আছে, কাজে আমার শপথ নিতে হবে। এই কথাটা কেন বলেছেন? উনি বিশ্বাস করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। উনি তো ছাত্র নেতা ছিলেন, তাই না? উনি ভিপি ছিলেন, আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, একদম পোর খাওয়ার নেতা। সেই নেতা কি বলেছেন? গণফোরামে গেছেন, আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছেন, তারপরে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনেই তো জয়ী হয়েছেন, তাই না? এখন শপথ নিচ্ছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, সঠিক হয়েছে, ওই পার্লামেন্টে আমার যেতে হবে, জনগণের কথা বলতে হবে। এখন বিএনপির যারা এই দুজন এসেছে, যারা যে 6 জন বাকি আছে, তারাও যদি শপথ নেয় সেটাই তো স্বাভাবিক। আর শপথ তারা যে নিতে দিচ্ছে না যাদেরকে, যারা বিএনপি, তারা নেবেন বলে আপনি আশাবাদী? না, আমি না, এটা জনগণ, তাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা জনগণের কাছে কি জবাব দেবে? আর কোনোদিন মুখ দেখাতে পারবে জনগণের কাছে? আর কি ওই সিটে বিএনপি কোনো প্রার্থী দিলে জনগণ আর ভোট দিবে? কখনোই দিবে না। এভাবে এর পরের নির্বাচনে এই 8টি আসনও তার বিএনপি পাবে না, একেবারে জিরোতে চলে যাবে যদি এইরকম জনগণের সাথে প্রতারণা করে। সেই দিক থেকে অবশ্যই তাদের শপথটি নেওয়া উচিত। এখন এই শপথ নিতে এসে লজ্জার একটি বিষয় আছে। লজ্জার বিষয় কোনটা? এটা হচ্ছে ওই ডক্টর কামাল হোসেনের ঐক্যফ্রন্টের তাদের লজ্জার বিষয়। কি লজ্জার বিষয়? তারা এতদিন বলেছে নির্বাচনটি ঠিক হয়নি, এই নির্বাচনে আমরা শপথ নিব না, আমরা এই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন অসংলগ্ন কথা তুলেছে, টকশোতে বলছে, বিভিন্ন জায়গায় বলছে, খাওয়াতে পারছে না, তারপরও বলছে। কিন্তু এখন যদি তাদেরই এই সদস্যরা শপথ নিয়ে নেয়, তখন তারা যে মিথ্যাচার করেছে এটি একেবারেই মানে স্বচ্ছ ভাবে জাতির কাছে উপস্থাপিত হয়ে যায়। যে কারণে তারা চেয়েছিল এই 8 জনকে শপথ নিতে বাধা দিয়ে তাদেরকে নিয়ে খেলাধুলাটা করবে, কিন্তু সেটিতে তারা সায় দিচ্ছে না। কারণ মানুষের একটি বিবেক বলতে তো বিষয় আছে। এই যে রুমিন ফারহানা এই প্রসঙ্গে কতগুলো কথা বললো, অবাঞ্ছিত কথা। কি বলল? 29 তারিখে রাত্রিবেলা উনি ভোট করে ফেলেছেন। এটি একদিকে যেমন সংবিধান পরিপন্থী এবং অন্যদিকে হচ্ছে রাষ্ট্র পরিপন্থী, রাষ্ট্রদ্রোহী কথাবার্তা। কারণ কি, একটি জাতীয় নির্বাচন, সেটি কিন্তু রাষ্ট্রের সংবিধানের আলোকে সেই নির্বাচনটি হয়। সেই সংবিধানের আলোকে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনকে নিয়ে এই টকশোতে আমার অবাধ কথা বলবার স্বাধীনতা আছে বলে আমি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি, সংবিধানের বিরুদ্ধে কথা বলি, সেটি কিন্তু জনগণের আদালতে যেমন এটি বিচার হওয়া উচিত এবং ঠিক আইনের আদালতও বিচার হওয়া উচিত। আসন পাওয়ার মতো দল না বিএনপি, এই ক্ষেত্রে অভিযোগটা করে। আচ্ছা, 8টি আসন পাওয়ার অভিযোগ মানে দল না, এটা তাদের কথা। কিন্তু আমি যদি বলি যে 2008 সালে বিএনপি কয়টা সিট পেয়েছিল? 2008 সালে বিএনপি 28টি আসন পেয়েছিল, তাই তো? 2008 সালে 28টি আসন পেয়েছিল। আর সেই নির্বাচনেরও সুষ্ঠুতা নিয়ে বিএনপি প্রশ্ন তোলে। আচ্ছা, বিএনপির এটা তো স্বভাব, এটা জন্ম থেকেই বলে আসছে। কারণ কি, জন্মই হয়েছে বিএনপির হানা ভোটের মধ্য দিয়ে। হানা ভোটের মধ্য দিয়েই তো জিয়াউর রহমান নিজেকে গণতান্ত্রিক স্বৈর শাসকের, সামরিক শাসকের সবল থেকে গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হওয়ার স্বপ্ন দেখেছিলেন, বলেছিলেন জাতিকে হানা ভোটের মাধ্যমে। কি হানা ভোট কি ছিল? সেই হানা ভোটের কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে, আপনি দেবেন না আমাকে সময়। কাজে এদের ওই প্রসঙ্গে না বলে যে প্রসঙ্গটি হচ্ছে যে 2008 সালে বিএনপি 28টি সিট পেয়েছিল।
আর আওয়ামী লীগ পেয়েছিল 230টি সিট। এবার আওয়ামী লীগ পেয়েছে 257টি সিট, আর বিএনপি 8টি সিট পেয়েছে। তাহলে 22টি সিট বিএনপির কমেছে। এটি কি খুব কমেছে? 2008 থেকে 2000 এ পর্যন্ত এই 10 বছরে বিএনপি কতজন মানুষ হত্যা করেছে, কত আইনের পুলিশের কর্মকর্তাদেরকে হত্যা করেছে, কত জাতীয় সম্পদ, কি পরিমাণ জাতীয় সম্পদ ধ্বংস করেছে, ক্ষমতায় যাওয়ার জন্য কি পরিমাণ নাশকতা করেছে। বিএনপি তো অভিযোগ করে যে এই সব কারণে তাদের ভোটারদেরকে কেন্দ্রে যেতে দেয়া হয়নি। ভোট বাড়ানোর জন্য এই 28টি সিট থেকে ভোট বাড়ানোর জন্য বিএনপি এমন একটি কাজ করেছে, যেটা এই টকশোতে বলতে পারবে রুমিন ফারহানা, যে এই কাজটি জনগণের জন্য করেছিলাম আমরা এই 10 বছরে, যে কারণে আমার ভোট বেড়েছে। আর ভোট কমার যে ইতিহাস বা কি কি কারণে কমেছে সেইগুলো, সেই ধ্বংসলীলা যদি আমি উপস্থাপন করতে চাই, আমাকে রাতের পর রাত সেগুলো বলতে হবে। কাজে কেন আশা করবে বিএনপি যে ভোট বেড়েছে? আজকে আলী আসগর লবির মতো নেতারা কেন বিএনপি থেকে সরে আসছে? একটি বিষয় তো লক্ষ্য করেছেন, আপনারা মিডিয়াতে কাজ করেন, যে ভোট করতে যখন গিয়েছি বিভিন্ন দলগুলো ভোটের মাঠে বিএনপির নেতা কর্মীরা সদল বলে এসে নৌকায় কেন মানে জয়েন করবার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করেছে? তারা বিএনপি কেন করতে চায় না? কেন বিএনপির নেতা কর্মীরা সব আওয়ামী লীগে যোগ দিতে চাচ্ছে, বিএনপি করতে চাচ্ছে না? তার কারণটা কি? কারণটা তো বিএনপির এই নাশকতা, মানুষ হত্যার রাজনীতি। লন্ডনে এসে এই আজকেরই একটি নিউজ আসছে যে ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে 4 ঘন্টা। সেখানে কি কি বলেছে যে কিভাবে লন্ডনে এভাবে চিকিৎসার নাম করে আছে, সেখানে তার আয়ের উৎসটা কি। এবং একজন রাজনৈতিক আশ্রয় থেকে বিএনপির নেতা বলে আমি বলছি, তারেক রহমান বলে না, তার তো নেতৃত্বে আছে, আরেক নেত্রী জেলে আছেন, তারপরে নেতাই তো তারেক রহমান। সে লন্ডনে বসে আছে পলিটিক্যাল আশ্রয় নিয়ে, সেখানে বসে বলছে হোম ডিপার্টমেন্ট রাজনৈতিক আশ্রয় থেকে কিভাবে আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করেন, কিভাবে পাকিস্তানি দূতাবাসের সঙ্গে কনস্পিরেসি করে বাংলাদেশের নাশকতা করবার জন্য ছক আটেন। এইভাবে তারা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এবং বলেছে এগুলো তাদের উত্তরটা দিতে হবে, আনসার দিতে হবে, এবং পরবর্তীতে আবার ডাকা হবে। তো এটা তো বিএনপির এখন মানে অবয়বটা। তো সেই বিএনপি এখন প্রত্যেকটি নেতাকর্মী, বিএনপি শুধু কর্মীরা না, নেতারাও বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিএনপি করতে চায় না কেউ। তো এই দায়িত্বটা কি জনগণের? নিজের দোষে না, নিজের কর্মকাণ্ডের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। এবং সেই জন্যই আপনার কাছে আসি, আপনার কাছে আসবো আবার, যেটি বলছিলাম যে এই যে 2 জন শপথ নিতে যাচ্ছেন আর বিএনপি থেকে যে 6 জন তারা এখনো পর্যন্ত শপথ নেবেন না, এটাই তো সিদ্ধান্ত। তো আপনার কি মনে হয় যে শপথ না নিয়ে আসলে বিএনপি কি অর্জন করতে পারবে বা কি লাভ হবে? এই আলোচনাটা নির্বাচনের পরপরই হয়েছিল এবং আপনার মনে আছে যে প্রথমেই কিন্তু ডক্টর কামাল বলেছিলেন যে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব যাব কিনা, এমনকি তিনি কিছুটা ইতিবাচক ইঙ্গিতও দিয়েছিলেন যে আমরা সম্ভবত শপথ নেব। কিন্তু তারপরে যাই হোক, সেখান থেকে তারা সেই সিদ্ধান্ত নিতে পারেননি এবং বিএনপি কি অর্জন করতে যাচ্ছে সেটা বিএনপি তার রাজনৈতিক কৌশল কিভাবে নির্ধারণ করে এবং পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে নেয় তার উপর নির্ভর করবে। কিন্তু আমরা যারা দলের বাইরে, আসলে হচ্ছে কি যে এই নির্বাচনটাও দলীয় চশমা দিয়ে দেখলে সব সময় আপনি 2 রকম চিত্রই পাবেন এবং এর কোনো সমাধান হবে না। আমার মনে হয় এটা চলতেই থাকবে। হ্যাঁ, এবং দলীয় ক্ষেত্রে অনেক সময় ধান 91 থেকেই সবসময় ধান ভাঙতে শিবের গীত গাইতে হয়, দলীয় ক্ষেত্রে আমরা প্রায়শ ওটা দেখি। এখন এই নির্বাচনটা নিয়ে তর্ক বিতর্ক করার মানে সময় নষ্ট করার কোনো নির্বাচনটা কি হয়েছে তা জনসাধারণ জানে, নির্বাচনটা কি হয়েছে তা সকল নিরপেক্ষ পর্যবেক্ষকরা জানে, ভোটাররাও জানে, যারা আয়োজন করেছিলেন তারাও জানে। কিন্তু নির্বাচনের বিরুদ্ধে অভিযোগ এক কথা, এখানে দেখুন শুধু বিজয়ী আওয়ামী লীগ ছাড়া আর সকল দলই কিন্তু নির্বাচনকে গ্রহণযোগ্য বলছে না। এটা বিএনপি বলেন, গণফোরাম বলেন, এমনকি ওই যে পাংখা বলেন, হ্যাঁ, তারপরে সিপিবি বলেন, তারা কতগুলো মানে আপনার শুনানি করেছে, 2টো দল বড় কেমন, সেইখানে যে তথ্যগুলো এসেছে, মিডিয়াতে যে তথ্যগুলো এসেছে, এমনকি ওই মহাজোটের ভেতরেও জাসদের কাজেই আপনি যদি একটি দল বিজয়ী তারা নির্বাচনকে সিদ্ধ বলছে আর সবাই অসিদ্ধ বলছে, সবাই মিথ্যা কথা বলছে, এরকম কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। কিন্তু আপনি যে বলছেন যে বিএনপি, আমরা কিন্তু মনে করি যে সিদ্ধান্তটা 8 জনের জন্যই, এটা আমি আগেও বলেছি, 8 জনের জন্যই
শপথ নিয়ে সংসদে যাওয়াটা রাজনীতির জন্য ভালো ছিল। তর্কটা উঠবে এইভাবে যে যে নির্বাচনকে আপনি নির্বাচন মনে করছেন না, সেই নির্বাচন মেনে নিয়ে আপনি যদি সংসদে যান তাহলে আপনি পরাজিত হলেন এবং আপনার দ্বৈত ভূমিকা হলো। আমি এটা মনে করি না, কারণ রাজনীতি বিষয়টা খুব সরল অন্যান্য মানে যুক্তিশাস্ত্রের বিষয়ের মতো না। 1996 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল, কেবল বিএনপি এবং গুটি কতক, আর তো যারা মানে কন্টেস্ট করতে পারে সব দলই এটা বয়কট করেছিল। সেই নির্বাচনটাকে কেউ গ্রহণ করেনি। কেমন সেই নির্বাচনের যে ফলাফল, যে সংসদ, সেই সংসদে কি করে পঞ্চদশ সংশোধনী পাশ হতে পারল, ত্রয়োদশ সংশোধনী পাশ হতে পারলো? কেমন সেটা কি সংবিধানে গৃহীত হয়নি? কাজেই রাজনীতি অত সাদা আর কালো না, এর মাঝে কিছু রং আছে, জায়গা থাকে। হ্যাঁ, কাজেই এইখানে আমি মনে করি যে বিএনপি বেশি লাভবান হতো যদি তারা সবাই পার্লামেন্টের ভেতরে যেতেন এবং পার্লামেন্টের ভেতরে বাইরে এই নির্বাচন যে গ্রহণযোগ্য হয়নি সেই লড়াইটা করতেন এবং একটা আশু নির্বাচনের জন্য লড়াই করতেন। তাহলে তারা বাইরে থেকে এই নির্বাচন বাতিল করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, এই কথা বলে তারা রাজনৈতিক আন্দোলনও তৈরি করতে পারবেন না বাস্তব অবস্থায়। কেমন কাজে দুই জায়গায় করতে পারলে ভালো হতো। এরপরে যদি আপনি এই দুজনের কথা বলেন তাহলে এই দুজনের শপথ গ্রহণের ফলে আরো কিছু মজাদার কৌতুকপ্রদ ইস্যু সামনে আসবে। ধন্যবাদ আপনাকে মিস্টার রবিন ফারহানা। যেটি বলছিলাম যে এই বিএনপির যে 6 জন, আরও তো মোটামুটি 60 দিন পর্যন্ত সময় আছে শপথ নেওয়ার জন্য, প্রথম অধিবেশন থেকে 90 দিন যদি আমরা ধরি, তাহলে বিএনপির 6 জন কি শপথ নিতে পারে? মঞ্জু ভাই যে কথাটি বলছেন, রাজনীতি কিন্তু সাদা আর কালো না, মাঝে মাঝে কিছু জায়গা থাকে, এই আলোচনাটা আপনি একটু করবেন। হ্যাঁ নিশ্চয়ই। আমি এখন পর্যন্ত অ্যাজ অন টুডে আমরা যা দেখছি, গণমাধ্যমে যা আসছে, দলীয় ফোরামে যে আলোচনাগুলো হচ্ছে, ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে আমরা যে আলাপগুলো দেখছি, এমনকি আমাদের বিদেশি বন্ধুদের সঙ্গে যখন আমরা বসছি তখনও যে আলাপগুলো উঠে আসছে, একটা বিষয় খুব স্পষ্ট। আপনি 20 দলীয় জোট বলুন, আপনি বিএনপি বলুন, কিংবা আপনি ঐক্যফ্রন্ট বলুন, প্রত্যেকটি ফ্রন্ট থেকে বা প্রত্যেকটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু একই সুরে একই ভাষায় কথা বলা হচ্ছে। সেটি হচ্ছে যে নির্বাচনটি হয়ে গেছে সেটি কোনো নির্বাচন নয়, দ্যাট ইজ নট ইভেন অ্যান ইলেকশন, যেটা ডক্টর কামাল হোসেন খুব স্পষ্ট বলেছেন, ইট ইজ নট অ্যান ইলেকশন। সুতরাং যেটা নির্বাচন নয় সেটার মাধ্যমে একটা জগা খিচুড়ি যেটাই গঠিত হোক সেটাকে আমরা পার্লামেন্ট বলবো কি বলবো না সেটাও এখন একটা তর্কের বিষয়। সুতরাং সেই পার্লামেন্টে অংশ নেওয়া বা না নেওয়ার প্রশ্নটাও খুবই হাস্যকর। কারণ যে 8টি আসনে ভোটাররা আপনাদের প্রার্থীদেরকে ভোট দিয়েছিল, বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের, ভোটাররা কি আদৌ কোথাও ভোট দিয়েছিল? 8টি আসনের ভোটাররা তো আশা আকাঙ্ক্ষা নিয়েছিল যে তাদের প্রতিনিধিত্ব করবেন সংসদে। এই প্রশ্নটি দলে এবং দলের বাইরে বারবার এসছে, আদৌ কি এই 8টি আসনে ভোটাররা ভোট দিয়েছিল? আমাদের মধ্যে এই প্রশ্নটি আছে। কারণ যদি সত্যিকার অর্থে সেটা সারা বাংলাদেশ জানে, সেটা যে কথাটি মঞ্জু ভাই বলছিলেন সারা বাংলাদেশ দেখেছে, আপনারা দেখেছেন, আপনারা সেটা প্রকাশ করবার সাহস রাখেন বা রাখেন না সেটা ভিন্ন তর্ক, কোন আইনের চাপে বা কোন টেলিফোন কলে আপনারা চলেন সেটাও ভিন্ন তর্ক, কিন্তু নির্বাচনটি কি হয়েছে সেটা 16 কোটি মানুষ দেখেছে এবং সেই নির্বাচনের পরপরই যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে মানুষ সেটার জবাব দিয়েছে। যে কারণে ওবায়দুল কাদের সাহেব বলতে বাধ্য হয়েছেন যে উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে সেটা বলা যায় না। আলোচনার টেবিলে বসে, আমি একটু শেষ করি, একটু শেষ করি, কোন আলোচনার টেবিলে বসে কোন স্পেশাল আলোচকের নাম নিয়ে সমালোচনা করা আমার রুচিবোধের বাইরে। আমি একটি দলের সমালোচনা করতে পারি, সেই দলের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারি, কিন্তু সেই দল থেকে যদি কোনো রিপ্রেজেন্টেটিভ এসে কোনো টেবিলে বসেন তার নাম ধরে তাকে ব্যক্তিগতভাবে কোনো কথা বলা আমার রুচিবোধের মধ্যে পড়ে না। সে কারণেই আমি কোনো নাম বলবো না। কিন্তু আমার আরেকটু বোধহয় মনে করিয়ে দেওয়া উচিত, কিছুদিন আগে আল জাজিরাতে আপনারা হেড টু হেড দেখেছেন, যেখানে সরকারের একজন নীতি নির্ধারক এসেছিলেন এবং তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আল জাজিরা থেকে হেড টু হেডে, তার উত্তর উনি কি দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি বলেন, বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলেন, বিষয়গুলো কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে। এবং বিএনপির জন্ম হয়েছে নাকি হ্যাঁ না ভোটের মধ্যে দিয়ে, কিন্তু হ্যাঁ না মধ্যে দিয়ে যেই দলটি এসছে তার হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে, তার হাত ধরেই আপনাদের সংবাদপত্র 4টি থেকে 40 হয়েছে, তাদের হাত ধরেই বিচার বিভাগের স্বাধীনতা এসছে। যে উত্তরের যে সিটি নির্বাচনটি হয়ে গেল গত 28 ফেব্রুয়ারি, এটি তো জাতীয় নির্বাচনের পরপরই হলো। আমরা দেখেছিলাম 2001 সালে জাতীয় নির্বাচনের পরপরই ঢাকা সিটির
নির্বাচন হয়েছিল, সেটি অবিভক্ত সিটি ছিল, যেখানে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনেও 10% মতো ভোট পড়েছিল। সেই নির্বাচনেও তখন আওয়ামী লীগ তারা অংশগ্রহণ করেনি। তো এবারের নির্বাচনটাও সেই জাতীয় নির্বাচনের পরপরই হলো। তো দুটোকে আপনি কম্পেয়ার করে আলোচনা করবেন কিনা? তখনও কিন্তু এখনকার মধ্যে ভোটার উপস্থিতি এরকমই ছিল, 12 কম ছিল। 10% দেখা গিয়েছিল বিকজ ওটা প্রকৃত ভোটার ছিল। এখন যদি প্রকৃত ভোটার দেখানো তাহলে 31.5% হবে না, ওটা নেমে আসবে 0.0%। তো সুতরাং যখন আপনি ব্যালট স্টাফিং এর মধ্যে দিয়ে, যখন আপনি মানে ফলস ভোটার লাইন সাজানোর মধ্যে দিয়ে একটা নির্বাচন কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করবেন, তখন তো ভোটার টার্নআউট আপনি ইচ্ছা মতো, এটা আপনি চাইলে 75% দেখাতে পারেন, কে আপনাকে বাধা দিবে? এই যে 8 লক্ষ ভোটারের কি ভোট পাওয়ার কথা বলা হয়, 9.5 লক্ষ ভোটার টোটাল, তার মধ্যে 8 লক্ষ সামথিং কয়েক হাজার উনি পেয়েছেন, যিনি আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। অন দি আদার হ্যান্ড শাফিন সাহেব বোধহয় 50,000 বা সাম এরকম একটা অ্যামাউন্টের ভোট উনি পেয়েছেন। এই পুরোটাই তো আসলে সাজানো বিষয়। তো সুতরাং এই বিষয়ে কত পার্সেন্টেজ হলো, 31% হলো না 0.001% হলো, এটা তো আসলে সেরকম ডিফারেন্স মেক করে না। কারণ বাংলাদেশের মানুষ জানে, যারা উত্তরের বাসিন্দা, ঢাকার উত্তরের বাসিন্দা তারা জানে, যারা সংবাদ মাধ্যমে গণমাধ্যমে কাজ করে তারা জানে, যারা একটুখানি সচেতন বাংলাদেশের নাগরিক আছেন তারা জানেন যে আসলে আপনি 29 তারিখই বলেন কিংবা আপনি 28শে ফেব্রুয়ারি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন কিংবা জাতীয় নির্বাচন বলেন, বাংলাদেশে আসলে নির্বাচন বলতে পুরো বিষয়টি এখন তামাশা এবং প্রহসন হয়ে গেছে। এই যে জাতীয় নির্বাচনের কথা আপনারা বলছেন যে বিএনপি হেরে গেছে বলে নির্বাচনটিকে প্রত্যাখ্যান করে, টিআইবি কি হেরে গিয়েছিল? টিআইবি কেন 50টা দৈব চয়নের 50টা আসনের মধ্যে 47টাতে অনিয়ম দেখালো? কেন বিদেশি গণমাধ্যম, বিবিসি, সিএনএন, প্রত্যেকটা গণমাধ্যমে নির্বাচনকে নিয়ে হাস্যকর মন্তব্য করা হলো? আপনি যেটি বলছিলেন যে এই পার্সেন্টেজের কথা, আমরা দেখেছিলাম ওই নির্বাচনটাতে আপনার ঢাকাতে, ঢাকা সিটি নির্বাচনে ওই সময় আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। ঢাকা সিটি নির্বাচনে আপনার ইসলামী আন্দোলনের প্রার্থী ছিলেন সাদেক হোসেন খোকার বিরুদ্ধে, তিনি নিগৃহীত হয়েছিলেন, এরকম খবর গণমাধ্যমে আছে। ওই সময়টাতে নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, ফজলে হোসেন বাদশাহ তিনি নিগৃহীত হয়েছিলেন, তাকে সেনাবাহিনীতে উদ্ধার করা হয়েছিল। এগুলো পত্রিকার খবর এই 2001-এর পরে। আপনি ভালো বলেছেন। আমাকে যদি আপনি দুটো তুলনা করতে বলেন তাহলে কি আমি বলবো যে গত 2001 থেকে 2019 প্রায় 19 বছর, 19 বছরে বাংলাদেশ ভূতের মতন পেছনে হেঁটেছে? আপনি তো আওয়ামী লীগের একেবারে স্পোক্স পারসনের মতো প্রশ্ন করলেন, তো আমি আপনাকে উত্তর দিই, তাহলে কি 19 বছরে বাংলাদেশ পিছনে হেঁটেছে? হ্যাঁ, পিছনে হেঁটেছে। পিছনে হেঁটেছে তার প্রমাণ হচ্ছে এই যে জার্মান গবেষণা সংস্থা বেটলে স্টিফটং, তারা বলছে 23শে মার্চ 2018 বিশ্বের নতুন 5টি স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশ এখন একটি। কিছুদিন আগে ফ্রিডম হাউস তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা স্পষ্ট বলেছে 100টি দেশের মধ্যে বাংলাদেশ স্বৈরতন্ত্রের দিকে হাইব্রিড ডেমোক্রেসির দিকে যাচ্ছে। অর্থাৎ একদম ডেমোক্রেটিক কান্ট্রি, তারপরে আংশিক স্বৈরতান্ত্রিক, তারপরে হাইব্রিড, তারপরে স্বৈরতান্ত্রিক। অর্থাৎ ঠিক স্বৈরতান্ত্রিকের এক ধাপ নিচে এখন বাংলাদেশের অবস্থা। সুতরাং হ্যাঁ, ভূতের মতো তো বাংলাদেশ হাঁটছে। আপনি যেহেতু 2001 সালের উদাহরণ এনে বলছেন, তখন তবু ওইটুকু সততা ছিল যে যতটুকু ভোট পড়েছে ততটুকুই দেখিয়েছে। তখন অন্তত ওইটুকু সততা ছিল যে ভোটারের একটা মিথ্যা লাইন সাজাতে হয়নি। তখন অন্তত ওইটুকু সততা ছিল, গণমাধ্যমের সাহস ছিল, তারা খবর প্রকাশ করতে পেরেছে। এখন দেখুন কথায় কথায় রাষ্ট্রদ্রোহের হুমকি দেওয়া হয়। টকশোর টেবিলে রাষ্ট্রদ্রোহ কেন? কারণ রাষ্ট্রদ্রোহের শাস্তি এখন মৃত্যুদণ্ড। এই যে ভয়, এই যে পিয়ার সাইকোসিস তৈরি করা হয় না টকশোর টেবিল থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত, এই যে আজকে আমাকে যে হুমকিটি দেওয়া হলো না রাষ্ট্রদ্রোহের, এই হুমকিটির অর্থ হচ্ছে তোমরা 8-10 জন শুনে রাখো, একদম ওপেন মিডিয়াতে আমি রাষ্ট্রদ্রোহের হুমকি দিচ্ছি, তার মানে তোমরা চুপ থাকবে। ঠিক একইভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলেন, ঠিক একইভাবে সম্প্রচার আইনের কথা বলেন, ঠিক যে কারণে আপনারা চুপ থাকতে বাধ্য হন, ঠিক একইভাবে আমরা যারা 2-1 কথা বলি আমাদেরকে রাষ্ট্রদ্রোহের হুমকি দেওয়া হয়। আমাদের নামে মিথ্যা 25টা-30টা করে মামলা হয়। আমার নামে মামলা আছে, আমাকেই জামিনে থাকতে হয়। কেন? আমি তো কোনো রাস্তার মুভমেন্টে আপনি আমাকে পাবেন না। আমি তো খোলাখুলি ওপেন মিডিয়াতে বলছি আমি রাস্তার মুভমেন্টে তো আমি থাকি না, আমি তো ওই রাজনীতিটা করি না। একটা রাজনীতি একটা দল তো নানান লোকের সমন্বয় হয়। হ্যাঁ, আমি যে সাইডটা দেখি সেটা আসলে মিটিং মিছিলের সাইড নয়। তো তারপরেও আমাকে 25টা মামলা যখন খেতে হয় তখন বুঝতে হবে যে হেড টু হেডে যে কথাগুলো আল জাজিরাতে উঠে আসছে, যে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জায়গাটা ক্রমশই সংকুচিত থেকে সংকুচিত হয়ে আসছে, এবং যারা ভিন্ন মত পোষণ করে, যারা সরকারের সঙ্গে সব বিষয়ে একমত হতে পারে না, তারা তাদের মত প্রকাশের ব্যাপারে একবার দুবার নয় শতবার চিন্তা করছে। হয় চাপাতির কোপ অথবা রাষ্ট্রদ্রোহের ভয়। উকিল, আপনি নিশ্চয়ই শুনছিলেন মিস্টার রুমিন ফারহানা অনেকগুলো কথা বলেছে, আপনি নিশ্চয়ই উত্তর দেবেন। না, রুমিন ফারহানা যেটা বলছিলেন যে রাস্তায় যারা মুভমেন্ট করবে তারা মামলা খাবে, তারা গুলি খাবে, তারা ইয়ে করবে, কিন্তু বিচারের আওতায় যাবে। আর রাস্তায় মুভমেন্ট যারা করবে না তারা এই বিচারের আওতায় যাবে না। তারা যদি কোনো কনস্পিরেসি করে,
তারা যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের এই মামলা ধামলা হওয়া যাবে না, এইরকম যে মনোভাব এটি আসলে ঠিক না। মানে যারা যারা মানে রাষ্ট্রের কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, রাস্তায় হোক, ঘরের মধ্যে হোক, অন্তরালে হোক, সবারই বিচারের আওতায়। ঢাকা সিটি নির্বাচনে উত্তরের নির্বাচনে তিনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন এবং ফলস ভোটার লাইন ছিল। আমি সেখানে যাচ্ছি, একটু সময় দেন। দুজনে বসে তো সরকারের মিথ্যাচার করছে, মঞ্জু ভাইও। তা আমাকে একটু সময় না দিলে তো আমি করতে পারবো না। আচ্ছা, মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। আমি যদি বলি এই 10 বছরে বিএনপির কোন নেতার মানে নিহত হয়েছে, কোন নেতা কোন কর্মী নিহত হয়েছে, কারা জেলে, কার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, আওয়ামী লীগের কোন মামলার পরে 111 এর মামলা আছে, হাজার হাজার নেতা জেলে, গায়েবী মামলা। এটা তো মিথ্যা কথা বলে, কোনো তো প্রমাণ নাই। আমি যদি একজনকে নাম বলতে বলি, একজন নেতা, যে নেতাকে আপনি চিনেন, সেই নেতার নাম বলা যাবে না, কিন্তু আমাকে যদি বলা হয় যে আওয়ামী লীগের কত নেতাকে বিএনপি হত্যা করেছে, আমি একেবারে মন্ত্রী এমপি থেকে শুরু করে আমি 21,000 নেতাকর্মী নামের তালিকা মুখস্থ বলতে পারবো। যদি বলা হয় যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসছিল কিভাবে মৃত্যুদণ্ড দিয়েছিল স্বাধীন এই মুক্তিযুদ্ধের পক্ষের সামরিক বেসামরিক অফিসারদেরকে প্রতিদিন মৃত্যুদণ্ড দিয়েছে, এবং কথা আছে যে লাশের মৃত্যুদণ্ড দিয়েছে খবর না পেলে তিনি ভাত খেতে পারতেন না। সেই দলই তো বিএনপি, তারই তো প্রতিনিধির কথা আমরা শুনছি। কাজে মৃত্যুদণ্ডে আমরা বিশ্বাস করি না, শান্তি সমৃদ্ধি উন্নয়নে বিশ্বাস করে আওয়ামী লীগ। কখনোই এই মানে হত্যার রাজনীতি এটি ধারক বাহকই হচ্ছে বিএনপি। আরেকটি কথা এখানে আসছে, বহুদলীয় গণতন্ত্র। হ্যাঁ, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সেই বহুদলের দলগুলো কারা ছিল? তারা ছিল হচ্ছে যারা গোলাম আজমরা, পাকিস্তানে যারা ছিল তাদেরকে বহুদলের নামে বাংলাদেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দেওয়া, জামাত, রাজাকার, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনি, তাদেরকে দিয়ে বহুদল সাজিয়ে রাজনীতি করবার সুযোগ করে দেওয়া, যার পাপের ফল এখনো আমাদের ভোগ করতে হচ্ছে, সেই পাপ ক্লিন করবার জন্য বাংলাদেশ থেকে। আরেকটি বিষয় বলেছেন উত্তর সিটি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উত্তরে আমি যাব, আমাকে লাস্ট 1 মিনিট সময় দেবেন। মঞ্জু ভাই যে নির্বাচন নিয়ে উনিও কোশ্চেন করলেন, মানে মিডিয়াতে নাকি এই নির্বাচনকে নিয়ে আপনারা কথা, বাংলাদেশের কোন মিডিয়ায় প্রচার হয়েছে যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি, নির্বাচনটি সঠিক হয়নি? নাম আমি শুনতে চাই। আর নির্বাচন যদি অস্বচ্ছ হতো তার প্রমাণ তো তাদের হাতে থাকা উচিত ছিল। মঞ্জু ভাই এখানে বলতে পারতেন এই যে মিডিয়া মানে ইলেকশনটি যে সঠিক হয়নি তার ডকুমেন্ট আমার হাতে আছে, এই যে ভোট কারচুপ হয়েছে, জাল ভোট দিয়েছে, কিংবা রুমিন ফারানো দেখাতে পারতো। কোনো টকশোতে বলেন, কিংবা মামলা করবার জন্য বিএনপি অনেক প্ল্যান করেছে, সেই মামলাগুলো কিছুদিন আগে কয়েকটা মামলা করেছে, কোনো প্রমাণ নাই নির্বাচন যে কারচুপি হয়েছে। আমি তো মনে করি যে বিশ্বের প্রত্যেকটি দেশ বিএনপি বুঝবে, আদালত বুঝবে বিএনপি প্রমাণ দিয়েছে কিনা। না, প্রমাণ তো মানে প্রমাণ দিয়েছে, যদি প্রমাণ তাদের হাতে থাকতো সেটি পত্রিকায় অটোমেটিক চলে আসতো, সেটি কি আর বসে থাকতো? বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ। আচ্ছা, আর আমি যদি বলি যে বাংলাদেশে পৃথিবীর প্রত্যেকটি দেশ এই নির্বাচনকে অভিনন্দিত করেছে, নির্বাচনের ফলাফল নিয়ে আন্তর্জাতিক মহলের প্রত্যেকটি প্রতিক্রিয়া ইতিবাচক, সেখানে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া এসছে এমন একটি দেশের নাম উল্লেখ করুন তো। সকল রাষ্ট্র সংস্থা এবং সংবাদ মাধ্যম এই নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে। অংশগ্রহণমূলক, কিন্তু তারা তো সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলছে না, এবং সাধুবাদও জানিয়েছে। কেন? মানে তারা বলেছে কোনো কয়েকটি জায়গায় বলেছে যদি অস্বচ্ছ মানে যেইগুলোর বিরুদ্ধে কমপ্লেন আছে সেগুলো খতিয়ে দেখবার জন্য বলেছে। খ্যাতনামা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নির্বাচনের ফলাফল নিয়ে সাধুবাদ জানিয়ে রিপোর্টও করেছে। নির্বাচনে বলেছেন আপনি যদি উত্তরের প্রশ্নের উত্তর নির্বাচন না, আমি বলছি নির্বাচনকে যে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে একটি অপচেষ্টা বিএনপির নির্বাচনে হেরে গিয়ে, তো সেই এগুলো থেকে তো পরিত্রাণ মানে উত্তরণ ঘটাতে হবে তাদের। এইভাবে মানে অসংলগ্ন কথা, যার প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, যার ভিত্তি নাই, যার মানে তারা আগে প্রচার করতো কি নীরব ভোট আছে আমাদের, সেই জন্য মানে যদি বলা হতো বিএনপি আপনাদের কিভাবে আপনারা পাস করবেন, ভোট কোথায় আপনাদের, বলে আমাদের নীরব ভোট আছে। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে 31% মতো ভোট পড়েছে, সেটি কতটুকু গ্রহণযোগ্য সে প্রশ্ন তুলেছেন। কর্পোরেশনের নির্বাচনে এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কেন প্রার্থী দেয়নি? বিএনপি এই নির্বাচনে প্রার্থী দেয় না কেন? এটা একটি রাজনৈতিক দল, তারা কেন প্রার্থী দিল না? এটা তাদের কাছে আগে আমার প্রথম প্রশ্ন। কারণ একটি দল বিএনপি প্রার্থী দেয়নি বলে ভোটার উপস্থিতি কম ছিল, তখনই কথা বলতে পারে। নির্বাচনকে ঘিরে যদি তারা প্রশ্ন দেয়, তারা প্রার্থী দেয়, তারা প্রার্থী দিল না। এখন নির্বাচনটির আর 11 মাস বাকি আছে আরেকটি নির্বাচন হবার জন্য। এই 11 মাসে একজন প্রার্থী। ঢাকা 2 সিটিতে যখন নির্বাচন হয়, মেয়র নির্বাচন হয়, তখন নির্বাচনটি জমজমাট হয়। আর এই নির্বাচনটি কি ছিল? এই নির্বাচনটি ছিল
11 মাসের জন্য একটি বাই ইলেকশনে কিন্তু সবসময় ভোটের পার্সেন্টেজ কম থাকে। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এখানে কাউন্সিলররা কোনো ইলেকশন করেছে কোনগুলো সম্প্রসারিত ইউনিয়নগুলো যেগুলো ওয়ার্ড হয়েছে সেই 18টি 36টি ইউনিয়ন কিন্তু একদম ঢাকা সিটির বাইরে এই আমাদের মানে সিটিতে তারা জয়েন করেছে। সেখানে যে প্রচারণাগুলো ঘটেছে তার রেসটা ঢাকা শহরে এসে পৌঁছেনি, কিন্তু সেখানে কিন্তু স্বচ্ছ নির্বাচন হয়েছে এবং অনেক জায়গায় বিএনপির প্রার্থী কিন্তু জয়ী হয়েছে, অনেক জায়গায় কাউন্সিলর হয়েছে বিএনপির প্রার্থী। তাহলে কিভাবে বিএনপির প্রার্থীরা কাউন্সিলর হলো? ধন্যবাদ মঞ্জু। শেষের কাছে আপনার কাছে আরেকবার আসার চেষ্টা করব আপা। আমি মঞ্জু ভাই, আমরা যদি 2001 এর যে সিটি নির্বাচনের কথা বললাম, সেবারও বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। এবার বিএনপি অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগ ক্ষমতায়। তার মানে কি যে নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের অংশগ্রহণ না থাকে সেখানে কি মানুষের আগ্রহ কিছুটা কম থাকে? একটা বিষয় হচ্ছে কি যে খারাপ দৃষ্টান্ত দিয়ে কেমন একটা খারাপ জিনিস ঘটেছিল বলে আরেকটা খারাপ জিনিসও সিদ্ধ, এরকম কোনো যুক্তিতে আমি যেতে চাই না। আমরা প্রায়শ আমাদের দুঃখজনকভাবে আমাদের অতীতে যে রাজনীতি গত 30 বছরের কেমন তাতে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের 10টা ভালো কাজ বলা যাবে, 10টা খারাপ কাজ করা যাবে। খারাপ কাজগুলোকে দিয়ে খারাপ কাজগুলোকে বৈধ করার কোনো বিতর্কে আমি যেতে চাই না। আসলে এই আলোচনাটার আমার কিছুটা মুড নষ্ট হয়ে গেছে। কেমন উপকিল সম্ভবত কথার তোড়ে আমাকে মিথ্যাবাদী বলে ফেলেছেন। আমি মনে করি যে আমরা যারা আলোচনায় বসেছি তারা আপনি বলেছেন যে সরকার হ্যাঁ আমরা দুইজনেই মানে আরেকজন আলোচককে ট্যাগ করে আমার সঙ্গে যে সরকারকে নিয়ে মিথ্যাবাদী আমি আপনাকে পার্সোনালি বলি, আমি নির্বাচনকে ঘিরে মিথ্যাচার করা হচ্ছে। শব্দটা মিথ্যাবাদী না হয় তো মিথ্যাচার করা হয়েছে। আমি বলি কি যে আমরা যে তথ্য দিচ্ছি, আমি যে তথ্য দিচ্ছি বা আমি যে যুক্তি দিচ্ছি সেটি খণ্ডন করতে পারেন কেমন, কিন্তু সরাসরি আমি মিথ্যাচার করছি এই অভিযোগ করাটা দিস ইজ সিরিয়াসলি ইমপোলাইট এন্ড আনকল্ড ফর। ওকে, প্রমাণ নাই আপনাদের কাছে, প্রমাণ ছাড়া যখন একটা নির্বাচনকে নিয়ে কথা তোলা হয় প্রমাণের ব্যাপার হচ্ছে সেটি অসত্যই থেকে যায়। একটা ব্যাপার হচ্ছে যে এসব চাতুরির মধ্যে যাওয়াতে দেশের খুবই ক্ষতি হচ্ছে। কেমন বাংলাদেশে না কোনো জায়গায় কোনো ঘুষ লাগে না, চমৎকারভাবে সমস্ত অফিসে কাজ হয়। কেমন কারণ ঘুষের কোনো প্রমাণ নাই। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন যন্ত্রণা ভোগ করছে। হ্যাঁ, যে ঘুষ ছাড়া কোনো কাজ আমি অফিসে করতে পারি না, ঘুষ ছাড়া আমি চাকরি পেতে পারি না। হ্যাঁ, এই বেটা এভিডেন্স কই, প্রমাণ দে। কেমন অনেকটা এরকম হয়ে গেছে। এখন আমি বলছি মঞ্জু ভাই শেষ করুক, আপনি বলবেন। আমি এখন ভবন থেকে তো ঘুষ দিয়ে মানে মঞ্জু ভাই শেষ করুক, আপনি বলবেন। এটা তো প্রাতিষ্ঠানিকভাবে আমি তো ওই তুলনা করতে বসিনি, আমি তো ওই তুলনা করতে বসিনি। মঞ্জু ভাই আমি বলছি যে বাংলাদেশে এখন একটি রাজনৈতিক দল ছাড়া সমস্ত দল নির্বাচনটাকে গ্রহণযোগ্য বলছে না, এই অভিযোগটা তুলে ধরেছি। আবার অভিযোগ সত্ত্বেও সরকার যে একটা প্রতিষ্ঠিত হয়েছে, ডিফ্যাক্টো একটা রেজাল্ট হয়েছে, ডিফ্যাক্টো গভর্নমেন্ট আছে, হ্যাঁ মঞ্জু ভাই ওয়ার্কিং এফেক্টিভলি, সেটাও সত্য। এইটাকে নিয়েই তো আমার কথা বলতে হবে। আমি তো এটা বলতে পারি না, আমি খুব বলেছি এটা। আর ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিক এগুলো নিয়ে তর্ক করার কোনো অর্থ নাই। কেমন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের বিশেষ অর্থ থাকে। আমি একটা প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে কাজ করব, আপনি জিতেছেন, আপনি অভিনন্দন জানালাম, আপনার সঙ্গে আমি কাজ করব, সেই স্টেটমেন্টগুলো মানে লাইন বাই লাইন যদি আপনি পড়ে দেখেন কোথাও নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এমন সার্টিফিকেট কোনো দেশ দিয়েছে কিনা আমাদের খুঁজে দেশের শব্দ চয়নের মধ্যে শিষ্টাচারের অংশ এটি। হ্যাঁ, আর বিদেশি কোনো সাব্যস্ত মিডিয়া, বড় মিডিয়াগুলো প্রত্যেকেই অভিযোগগুলোর বয়ান দিয়েছে এবং বাংলাদেশের থেকে যে মিডিয়া এই অভিযোগগুলো তুলে ধরতে পারেনি তার উপর একটি চমৎকার রিপোর্ট করছে ভয়েস অফ আমেরিকা। এইগুলো তো নিয়ে তর্ক করার কিন্তু আপনার মানে মঞ্জু আপনাকে ধন্যবাদ। একেবারে শেষের দিকে আছে, খুব সংক্ষেপে আপনি বলুন, উপকিলটি প্রশ্ন তুলেছেন আপনারা প্রার্থী দেননি কেন? তো আমরাও দেখেছিলাম এর আগে সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছিলেন, ইভেন যখন আপনারা 14 সালে জাতীয় নির্বাচনেও যাননি, তার আগে পরে স্থানীয় সরকার নির্বাচনগুলো গিয়েছেন। এবার আপনারা জাতীয় নির্বাচনে গেলেন কিন্তু স্থানীয় সরকারগুলোকে কেন বর্জন করছেন? বাংলাদেশ থেকে ভোট এবং নির্বাচন বিষয়টি পুরোপুরি উঠে গেছে এবং আমরা এখন আমাদের আলোচনায় যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠে সেটা হচ্ছে বাংলাদেশে এখন নির্বাচন বা একটা দিনের ভোট এই বিষয়গুলো বাদেও
পুরো দেশটা যে একটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, বাংলাদেশ থেকে যে রাজনীতি পলিটিক্স বিষয়টি নাই করে ফেলবার এক ধরনের প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, যেটা যে কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিস্ট সরকারই তার অস্তিত্ব রক্ষার জন্য করে, সেই বিষয়ের দিকে বোধহয় আমাদের আরো বেশি এখন দৃষ্টি দেওয়া উচিত। একটা দিনের ভোট বা একটা দিনে না যাওয়া বা একটা নির্বাচন এখন কিন্তু খুব বড় বিষয় নয়, কারণ এই কারণেই যে বড় বিষয়টা আরো অনেক বড় এবং এটার ভয়াবহতাটা এতটাই ভয়াবহ যেটা বাংলাদেশের শুধু আপনি আওয়ামী লীগ করছেন বা আমি বিএনপি করছি বা উনি জাতীয় পার্টি করছেন বিষয়টি এভাবে দেখার মধ্যে বোধহয় আর সীমাবদ্ধ নেই, বা বাংলাদেশ একটি ভয়াবহ দিকে যাচ্ছে এবং এই যাত্রাটির ব্যাপারে আমার মনে হয় মিডিয়া থেকে শুরু করে সচেতন পেশাজীবী মানুষ থেকে শুরু করে সিভিল সোসাইটি আমরা যাদেরকে বলি তারা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু এখন এক ধরনের সচেতনতা তৈরির সময় হয়েছে। আর বিএনপি একটা প্রশ্ন এসেছে, যেহেতু বিএনপি কেন প্রার্থী দেয়নি, তার মানে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়েছে যে বিএনপি প্রার্থী না দিলে আপনারা যতই জাতীয় পার্টি বা জাসদকে বিরোধী দল হাতে পায়ে ধরে বানানোর চেষ্টা করেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে বিরোধী দল বলতে বিএনপিকেই বোঝে, কার্যকর বিরোধী দল বলতে বিএনপিকে বোঝে। আরেকটি প্রশ্ন এসছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশ কি পেয়েছে, জাতীয় জামাতি ইসলামের মতো কিছু ইসলামিক পার্টি পেয়েছে, একই সঙ্গে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকেও পেয়েছে। বাকশাল থেকে যে আওয়ামী লীগের উত্তরণ সেটা কিন্তু ওই বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই এসছে। আর নাম যদি বলতে হয় তাহলে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু, পারভেজ সহ অসংখ্য নেতাকর্মীর নাম বলা যায় যারা আদৌ পৃথিবীতে আছে কিনা সেটাই একটা বড় প্রশ্ন, কারণ আন্তর্জাতিক মানদণ্ডে বলা হয় যে মৃত্যু অনেক বেটার দেন গুম, কারণ অ্যাবডাকশনের পরিবারটি অপেক্ষায় থাকে। আর শাহ এম এস কিবরিয়ার কথা তো তারা সব সময় বলেন, শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া কিন্তু এখন আমাদের সঙ্গে গণফোরামে আছেন। যে নামগুলো আমি কিন্তু বলেছিলাম যে কারা খুন হয়েছে বিএনপির একজন নেতার নাম বলেন, সেটা কিন্তু বলতে পারে নাই, বলেছে এখন যে ইলিয়াস আলীদের মতো যারা মানে পালিয়ে আছে, দেশের বাইরে যারা পালিয়েছে তারা কেন, বিএনপি বলছে গুম নিখোঁজ, গুম আর পালিয়ে থাকে কিন্তু আলাদা। এর আগেও প্রমাণ পেয়েছেন, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অনেক নেতাই বিদেশে গিয়ে পালিয়ে থাকে, লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে থাকে এবং পরে আবার ফিরে আসলে পরে আবার বলে যে হ্যাঁ তাদেরকে পাওয়া গেছে। তো এইরকম, এবং এর প্রমাণ তো এই তাদের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সাহেব ভারতে গিয়ে পালিয়ে আছে। তো এইরকম গুম করা মানে কি, গুম করা হচ্ছে যেমন জিয়াউর রহমান মাহফুজ বাবুকে, মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট, তাকে নিয়ে গুম করে ফেলে দিয়েছে, খুন করে ফেলেছে। তো সেই রকম কি আওয়ামী লীগ সরকার কোথাও কিছু করেছে? কখনই করেনি। কাজে এই নামগুলো কখনোই মানে তারা স্পষ্ট করে বলতে পারবে না। আর তারা শুধু তো তাই না, শেখ হাসিনাকে হত্যা করবার জন্য তো হাওয়া ভবন থেকে তারেক রহমান প্ল্যান করে ফেলেছিল। আমি তো ওই অধ্যায়ে গেলে পরে, ওই অধ্যায় তো শুনতে চান না আপনি। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি কি করেছে সেই কথাই শুনতে গেলেন পরেই, সে কথাটা বলতে গেলেন পরেই সে ছো মেরে বলল যে এটা হচ্ছে আপনি আওয়ামী লীগের মতো কোশ্চেন করলেন। ইতিহাস কি কখনো মুছে ফেলা যায়? বিএনপি যা করেছে সেই কর্মকাণ্ডের জবাব কি বিএনপি এখন পাচ্ছে না? হোক টকশুতে গলা দিয়ে থামিয়ে রাখতে পারলো আপনাকে, কিন্তু জনগণকে, জনগণের মন থেকে সেই দুর্বৃত্তায়ন সেগুলো কি সরিয়ে ফেলতে পারবে? ধন্যবাদ আপনাকে অধ্যাপক। বাংলাদেশ থেকে একেবারে সময় বলেছেন বাংলাদেশ থেকে পলিটিক্স তুলে দিতে চাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে কোন পলিটিক্স তুলে দিতে চাচ্ছে? মানে জঙ্গিবাদ নেই, সন্ত্রাস নেই, হাওয়া ভবন নেই, ঘুষ, দুর্নীতি, মানি লন্ডারিং। ধন্যবাদ অধ্যাপক উদ্যোগেল, মোজাম্মেল হোসেন মঞ্জু, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জি, শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।